এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে ডাব্লিউবিপিএসসি ফুড এসআই 2022 এর পরীক্ষার 17/3/2024 তারিখের 4th সেশনের যে পরীক্ষা হয়েছে তার অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি সমাধান আমরা করব। প্রথম প্রশ্নটি দেখো, বলেছে √20 প্লাস √20 প্লাস √25 ইজ ইকুয়াল টু কত? √25 মানে এটা হচ্ছে 5, √25 মানে 5, তাহলে 20 প্লাস 5 অর্থাৎ 25, তো 25 এর রুট তার মানে আবার 5, তার সাথে আগে ছিল 20, তাহলে 20 প্লাস 5 তার রুট অর্থাৎ 25 এর রুট অর্থাৎ 5, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 70 লিটার দুধ ও জলের মিশ্রণে জলের শতকরা পরিমাণ হচ্ছে 20%। তাহলে দুধ অর্থাৎ মিল্ক আর ওয়াটার তার রেশিও হচ্ছে 4:1। কেন? 20% জল, 20% মানে কত? 5, 1/5, তার মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ জল, তাহলে 1 ভাগ যদি জল হয় তাহলে বাকি 4 ভাগ হচ্ছে দুধ। এবার বলছে মিশ্রণটিতে আর কত লিটার জল মেশাতে হবে যাতে মিশ্রণটিতে জলের পরিমাণ শতকরা 30% হয়। অর্থাৎ কত যদি জল মেশানো হয় তাহলে 30% হবে, তাহলে জলের পরিমাণ হবে কি 7:3, মানে 100-র মধ্যে 30, তাহলে বাকিটা দুধ, অর্থাৎ 70% কাটাকুটি করলে রেশিও হচ্ছে 7:3। তাহলে দেখো এখানে মিল্ক আছে 4:1, এখানে হচ্ছে 7:3, তাহলে মিল্কের তো কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে জলের পরিমাণের, জলটা অ্যাড করা হয়েছে। তাহলে আমাদের মিল্কের পরিমাণটাকে সমান করতে হবে। তাহলে সমান করতে গেলে এখানে দেখো যদি আমি এই রেশিওটাকে 7 দিয়ে মাল্টিপল করি আর এই রেশিওটাকে 4 দিয়ে মাল্টিপল করি তাহলে 4 7 28 আসবে। তাহলে প্রথম রেশিওটা হবে 28:7, পরের রেশিওটা হবে 28:12। তাহলে দুধ আর ওয়াটার, তাহলে দুধের জলের পরিমাণ কত বেড়েছে? 5 ইউনিট বেড়েছে। তাহলে আগে দুধের টোটাল কত মিশ্রণ ছিল? 70 লিটার, তাহলে 70 লিটার মানে 28 প্লাস 7 অর্থাৎ 35 ইউনিট মানে হচ্ছে 70 লিটার, তার মানে 1 ইউনিট সমান হচ্ছে 2 লিটার, তাহলে 5 ইউনিট বাড়ছে, তাহলে 5 × 2 অর্থাৎ 10 লিটার জল কি করতে হবে মেশালে তার রেশিও 7:3 হবে, অর্থাৎ অপশন বি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুজন ব্যক্তির আয়ের অনুপাত হচ্ছে 2:3, ইনকাম হচ্ছে 2:3 এবং খরচ অর্থাৎ এক্সপেন্স তার অনুপাত হচ্ছে 5:9 এবং দুই ব্যক্তি মাসে 600 টাকা করে জমা করেন। তাহলে সেভিংস, এর সেভিংসও হচ্ছে 600 টাকা, আবার ইনার সেভিংসও হচ্ছে 600 টাকা, তাহলে দুজনেরই 600 টাকা মানে 1:1 অনুপাতে সেভিংস করে। তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয় কত? প্রথম ব্যক্তির মাসিক আয় কত? তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে করব। যেমন ধরো 9 দুগুণে 18, এটার সাথে এটা মাল্টিপলস আর এটার সাথে এটা গুণ করব, তাহলে 9 দুগুণে 18 মাইনাস 3 5 15 ইউনিট সমান হচ্ছে 9 × 6 মানে 9 × 600 মাইনাস 5 × 600, তাহলে 3 ইউনিট সমান 600 যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে 9 থেকে 5 বাদ যাবে মানে 4, তাহলে 1 ইউনিট সমান 3 দিয়ে কাটলে 200 × 4 অর্থাৎ 800 টাকা। তাহলে প্রথম ব্যক্তি কত? 2:3, তাহলে 2, তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয় কত? 800 × 2 অর্থাৎ 1600 টাকা, অর্থাৎ অপশন এ দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি খালি ট্যাঙ্ক এ ও বি নল দিয়ে 10 মিনিটে, বি ও সি নল দিয়ে 12 মিনিটে, এ বি নল দিয়ে 10 মিনিটে, বি প্লাস সি নল দিয়ে 12 মিনিটে আর এ প্লাস সি নল দিয়ে 15 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে তিনটি নল একত্রে যদি খোলা থাকে তাহলে খালি ট্যাঙ্কটি কত সময় জলপূর্ণ হবে? তো 10, 12 আর 15 এদের যদি এলসিএম করা হয় তাহলে 5 দিয়ে যদি দিই 2, 12, 3, 3 দিয়ে 4, 2, 2 দিয়ে 5 দিয়ে 10, 3 দুগুণে 6 অর্থাৎ এলসিএম হচ্ছে 60। তাহলে টোটাল ক্যাপাসিটিটা কত? 60, টোটাল ক্যাপাসিটি হচ্ছে 60, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 10/6 অর্থাৎ 10/60 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 6, 6 10 60, এটা হচ্ছে 5 12 60, এর হচ্ছে 4 15 60, এর এফিসিয়েন্সি 4, এর 5, এর 6, তাহলে এ প্লাস বি প্লাস সি তাদের একত্রে এফিসিয়েন্সি কত? 6 আর 5 10, 5 15 বাই 2, কেন 2? এগুলোকে যদি একসাথে করা হয় তাহলে দুটো এ দুটো বি আর দুটো সি পাবো, তার জন্য 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে একত্রে এই ট্যাঙ্কটি ফিল আপ করবে কতক্ষণে? টোটাল ক্যাপাসিটি কত? 60 ইউনিট, তাহলে ডিভাইডেড বাই 15/2, তার মানে হচ্ছে 60 × 2/15 মানে 4 15 60 অর্থাৎ 8 মিনিট, অর্থাৎ অপশন এ হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে বার্ষিক 8% সুদের হারে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর কত? তো এই ধরনের এটার একটা ফর্মুলা আছে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, সেটা হচ্ছে যে ডিফারেন্স মানে সুদের ডিফারেন্স, ইন্টারেস্টের ডিফারেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্রিন্সিপাল ইনটু তোমার হচ্ছে আর মানে রেটের স্কোয়ার, রেট বাই 100 তার স্কোয়ার, এটা 2 বছরের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। তাহলে ডিফারেন্সটা জিজ্ঞাসা করেছে, তো প্রিন্সিপাল কত? 5,000 টাকা ইন্টু রেট কত? 8,
8/100 তার স্কোয়ার, তাহলে 5000 ইন্টু 8 64/100 ইন্টু 100, 0 0, এখানেও 0 0 যাবে, এখানে আরো একটা 0 যাচ্ছে, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে হচ্ছে 32, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হচ্ছে 32 টাকা, অর্থাৎ অপশন ডি দেখো হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1575 এবং ভাগফল হচ্ছে 9/7, তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে সংখ্যা দুটি বলতে ধরো একটা সংখ্যা যদি x হয়, তাহলে x ইন্টু ওয়াই সমান কিন্তু হচ্ছে 1575, আর x বাই ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 9/7। তো x এটাকে যদি আমরা ধরি 9a আর y এটাকে যদি ধরি 7a, তাহলে এখানে দেখো 9a ইন্টু 7 ইন্টু a সমান কিন্তু বলি 1575, তাহলে a স্কোয়ার সমান হচ্ছে 1575/9 ইন্টু 7। 9 দিয়ে যদি সংখ্যাটা কাটি, 9 একে 9, 9 6 15 মানে 6, 7 9 63, 5 9 45, 7 দিয়ে কাটে 7 দুগুণে 14, 5 7 35, মানে a স্কোয়ার ইজিক্যাল টু 25, তাহলে a সমান হচ্ছে 5, তাহলে 9 এর সমান কত? 9 ইন্টু 5 অর্থাৎ 45, 7 এ অর্থাৎ 7 ইন্টু 5 অর্থাৎ 35, অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে 45 আর 35, অর্থাৎ অপশন এ দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 87 মাইনাস 6 কে 88 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো 87 মাইনাস 6 এটাকে আমরা বাই 88, এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি, দেখো 88 মাইনাস 1 টু দি পাওয়ার 19 মাইনাস 6/88, তাহলে এই সংখ্যাটাকে যদি ভাগ করি তাহলে 88 কাটবে, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার কি থাকছে 19 মাইনাস 6, এটা হচ্ছে রিমাইন্ডারে থাকবে। এটা রিমাইন্ডার থিওরেম হিসাবে যদি করি, রিমাইন্ডার থিওরেম আমরা যদি ব্যবহার করি, তাহলে আমাদের 88 দিয়ে ভাগ করলে আমাদের যে রিমাইন্ডার পড়ে থাকবে সেটা হচ্ছে এটা, তাহলে হচ্ছে মাইনাস 1, 19টা হচ্ছে যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে এটা মাইনাস 1 এর যে আসবে রেজাল্ট আসবে সেটা -1 হবে, তাহলে -1 -6 ইজিক্যাল টু -7। এবার -7 মানে হচ্ছে এই -7 আসছে, তাহলে 88 দিয়ে আমি সংখ্যাটাকে ভাগ করছিলাম, তাহলে সেটা কি হবে 88 মাইনাস 7 অর্থাৎ 81, তাহলে আমাদের যে ভাগশেষ পড়ে থাকবে সেটা কত হবে 81, অর্থাৎ অপশন সি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে পরপর তিনটি স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল হচ্ছে 120, তাহলে সংখ্যা তিনটির যোগফল কত? পরপর স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল, অর্থাৎ প্রথম সংখ্যাটা যদি n হয়, পরের সংখ্যাটি হবে n+1, তারপরের সংখ্যাটি হবে n+2, তাদের এই সংখ্যাগুলির গুণফল হচ্ছে এটা গুণ আকারে হবে, গুণফল হচ্ছে 120, তাহলে সংখ্যা তিনটির যোগফল কত? তো আমরা এভাবে যদি না করে অঙ্কটাকে 120কে যদি ভাঙি, দেখো পাবো হচ্ছে 2 দিয়ে 60, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 5, তাহলে দেখো এখানে পাচ্ছি 2 দুগুণে 4, তাহলে 120 যদি ভাঙি তাহলে পাচ্ছি দেখো একটা 5 পাচ্ছি, একটা পাচ্ছি 3 দুগুণে 6 পাচ্ছি, আর একটা পাচ্ছি 2 দুগুণে 4, তাহলে পরপর তিনটে অখণ্ড সংখ্যা কিন্তু পাচ্ছি, দেখো একটা 4, একটা 5 আর একটা 6, তাহলে এই তিনটে সংখ্যার যোগফল কত হবে? 6 আর 4 4 প্লাস 5 প্লাস 6 এর যোগফল হচ্ছে 15, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ভোর 4টের সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান কত হবে? ভোর 4টের সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, তাহলে যখন ভোর 4টে, আমরা এটা 12টা, এখানে 3টে, এটা 6টা, তাহলে ভোর 4টে মানে এই অবস্থানে কিন্তু আমার ঘন্টার কাঁটাটি আসবে, এই অবস্থানে ঘন্টার কাঁটাটি আসবে, আর এই অবস্থানে কিন্তু মিনিটের কাঁটাটি আসবে, তাহলে যে আমার রেখা দেখো এই কোণ বরাবর হচ্ছে 90 ডিগ্রি, তাহলে টোটাল বৃত্ত ঘড়িটা কত 360 ডিগ্রি, কত ঘন্টা থাকে? 12টা ঘন্টা থাকে, 12টা ঘন্টা থাকে, তার মানে এক একটা ঘন্টা সমান হচ্ছে 30 ডিগ্রি, মানে এই 12 থেকে 1 এর মধ্যে যে কোণটা তৈরি হবে সেটা হবে 30 ডিগ্রি, তারপরে 1 থেকে 2 এর মধ্যে যে কোণ হবে সেটা হবে 30, আবার 2 থেকে 3 তার মধ্যে যে কোণ হবে সেটাও 30, তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে যে কোণ হবে সেটা কত হবে? কটার সময়? এটা ভোর 4টে, তাহলে 30 ইন্টু 4 অর্থাৎ 120 ডিগ্রি, অর্থাৎ অপশন সি দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে বার্ষিক সুদ 5% হারে 900 টাকার 2.2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো বার্ষিক সুদে বলেছে 5% মানে কত?
5% মানে 1/20, অর্থাৎ 20 টাকার 1 বছরের সুদ হবে 1 টাকা, তাহলে 1 বছরের সুদে মূল্যে কত হবে 21 টাকা। তাহলে যদি 2 বছরের সুদ আসল বের করি বা সুদ বের করি, তাহলে 20 স্কোয়ার আর 20 প্লাস 1 21 স্কোয়ার, তার মানে এটা হবে 400 আর এটা হবে 441। তাহলে সুদ কত 41, 2 বছরের সুদ কত 41, তাহলে 900 টাকা। সুদ কত 41/400, এটা হচ্ছে 2 ইয়ার্সের ইন্টারেস্ট। আর 2 এর 9 বছর যে টাকাটা পড়ে থাকলো, মানে 2 বছর পরে গিয়ে কি টোটাল টাকাটা আমার সুদ আসলে যে টাকাটা হবে সেটাই হবে হচ্ছে ওই পরের 2 এর 9 বছরের জন্য, সেটাই আমার আসল টাকা। তাহলে পরের বারে 2 এর 9 বছরের জন্য আমার আসল টাকাটা কত না 441/400, এটা হচ্ছে আসল টাকা। তার উপরে 5% আমার ইন্টারেস্ট চাপছে, তাহলে 5% মানে 1/20 ইন্টু কত বছরের সুদ, মানে 2 এর 9 বছরের জন্য। তাহলে কি হলো প্রিন্সিপাল পি টি টাইম ইন্টারেস্ট বাই 100, 100টা একসাথে কেটে নিয়েছে তাই 1/20। তাহলে কত আসছে দেখো, 0 যদি কেটে যায় 9 কাটলো, আচ্ছা 2 দিয়ে কাটলে হচ্ছে আমার 10, তাহলে থাকলে হচ্ছে 441/40, তাহলে 4 দিয়ে যদি আমি ভাগ করি এটাকে 441 ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের আসে 4 একে 4, 4 একে 4, 0 দশমিক, আর 1 জন্য হচ্ছে 25, আর তাহলে হচ্ছে 110.25/10, 10 এর জন্য আর এক ঘর দশমিক যাবে, তাহলে 11.025। এটা হচ্ছে 2 এর 5 বছরের জন্য ইন্টারেস্ট। আর 2 বছরের জন্য ইন্টারেস্টটা কত হচ্ছে 4 আচ্ছা 5 যদি করি 9 4 9 36 ডিভাইডেড বাই 4, তাহলে 4 9 36 আর 4 দুগুণে 8, তাহলে এখানে 36 তো চলে যাচ্ছিল, এখানে 8 বসালে 1, তাহলে 92.25 অর্থাৎ 92.25, আর এখানে 11.025 যোগ করে হচ্ছে 5 7 2.30, তাহলে 103 টাকা 275 পয়সা। তাহলে 275 পয়সা, এটাকে এভাবে লিখতে পারি 103, 2 ঘর যদি আনি তাহলে 28, তাহলে 103.28, অর্থাৎ দেখো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 1 8 9 64 ভাবে দিয়েছে, তাহলে এই পরবর্তী কোশ্চেন চিহ্নের জায়গায় এখানে কি বসবে। দেখো 1 মানে হচ্ছে 1 এর কিউব, 8 মানে 2 এর কিউব, আচ্ছা এখানে 3 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার, 2 এর কিউব, 3 এর স্কোয়ার, এটা 4 এর কিউব, 5 এর স্কোয়ার, 6 এর কিউব, তাহলে পরবর্তীতে হবে 7 এর স্কোয়ার অর্থাৎ 49, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন ক্রিকেটারের 64 ইনিংস পর্যন্ত একটি নির্দিষ্ট রানের গড় ছিল, কিন্তু 65তম ইনিংসে 0 রানে আউট হওয়ায় ইনিংসের গড় রান 2 কমে যায়, তাহলে তার বর্তমান গড় রান কত। তাহলে আগে ধরো গড় রান ছিল হচ্ছে n, তাহলে 64 ইনিংস পর্যন্ত তার গড় রান এটা, মানে টোটাল রান হচ্ছে 64n। এবার 65তম ইনিংসে সে কিন্তু 0 রানে আউট হয়ে গেছে, তাহলে 0 রানে আউট হয়ে যাওয়ার জন্য তার কিন্তু তোমার 2 রান কমে গেছে গড়, তাহলে 65তম ইনিংসে এখন গড় রান হচ্ছে n-2, তাহলে 64n ইজ ইকুয়াল টু 65n মাইনাস 65 দুগুণে 130, তাহলে এনটা যদি এদিকে আসে তাহলে 65 থেকে 64 বাদ দিলে শুধু n, তাহলে n ইজ ইকুয়াল টু 130। তাহলে তার বর্তমান গড় রান কত, তাহলে আগে গড় রান কত ছিল n, তাহলে n মাইনাস 2, এখন গড় রান অর্থাৎ 130 মাইনাস 2 অর্থাৎ 128, অর্থাৎ অপশন বি দেখো হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে প্রথম 100টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত। প্রথম 100টি স্বাভাবিক বিজোড় সংখ্যা, তার সমষ্টির ফর্মুলা কি না, যদি n সংখ্যক বিজোড় সংখ্যা অড নাম্বারের সাম হচ্ছে n স্কোয়ার, তাহলে প্রথম 100টি বলেছে, তাহলে 100 স্কোয়ার অর্থাৎ 100, তারপরে আরো দুটো শূন্য, তাহলে এ দেখো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যে অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি বলতে পারি 9 দ্বারা বিভাজ্য। তাহলে 4 আর 5 দেখো 9, 2 এর সাথে 9, 3 এর সাথে কত যোগ করলে 9 হবে না 6 যোগ করলে, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে বার্ষিক 10% হারে সরল সুদে কোনো আসল 10 বছরে সুদমূল্যে কত গুণ হবে। তাহলে 10 বছরের সুদমূল্যে কত গুণ হবে, তো যদি আমার আসল ধরো x টাকা হয় বা 100 টাকা হয়, 100 টাকা হচ্ছে আমার আসল প্রিন্সিপাল, তাহলে 10% হারে সরল সুদে কোনো আসল 10 বছরের সুদে মূল্যে কত গুণ হচ্ছে, তাহলে 10 বছরে পি টি আর বাই 100 মানে 10% মানে 1/10, 10 বছরে হচ্ছে, তাহলে কেটে কেটে গিয়ে এর ইন্টারেস্ট কত পাচ্ছি 100, তাহলে সুদে মূল্যে কত হচ্ছে মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সমান হচ্ছে কিন্তু 100 প্লাস
100 অর্থাৎ 200 টাকা। তাহলে 100 কত গুণ? এটা ডবল। 100 কত গুণ? না দ্বিগুণ। তাহলে সুদে মূলে কত হবে? দ্বিগুণ হবে। অর্থাৎ অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে এবং একটি 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ হবে? তাহলে একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে, ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে আর 50 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে। তাহলে 50 মিটার দৈর্ঘ্য যে প্ল্যাটফর্ম সেটাকে অতিক্রম করতে তার কত সময় লাগছে? না 14 মাইনাস 10 অর্থাৎ 4 সেকেন্ড। তাহলে 50 মিটার অতিক্রম করছে 4 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত? তাহলে 1 সেকেন্ডে হচ্ছে আমাদের 25/2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে বলেছে ট্রেনের ঘন্টায় গতিবেগ কত? তাহলে এটা যদি মিটার পার সেকেন্ডে হয়, ঘন্টায় করতে গেলে 25, এটাকে কাটাকুটি করার পরে এসেছে 25/2 ইন্টু 18 ইন্টু 5। 5 দিয়ে কাটলে 5 5 25, 2 দিয়ে কাটলে হচ্ছে 9, 5 9 45, তাহলে 45 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 2019 সালের 26শে মার্চ মঙ্গলবার হলে 2022 সালের 26শে মার্চ কি বার হবে? তাহলে 2019 থেকে 2022 সাল কত বছর? 3 বছর। প্রত্যেক বছর সমান কত দিন? 365 দিনকে যদি 7 দিয়ে মানে 7 7 করে আমাদের তো বুঝতে সুবিধা হয়। মানে এই সপ্তাহে যদি মঙ্গলবার হয় 7 দিন পরে সেই দিনে 7 দিন পরে মঙ্গলবারই হবে। তো 7 দিয়ে এর জন্যই সপ্তাহ অনুযায়ী আমরা যদি করি তাতে আমাদের সুবিধা হবে। তাহলে এক সপ্তাহ 7 দিয়ে যদি বছরকে ভাগ করি তাহলে দেখো 5 7 35, 15, 7 দুগুণে 14, 1 অর্থাৎ 52টা সপ্তাহ এবং প্রতি বছর কিন্তু একটা করে দিন আমরা এক্সট্রা থাকি। তাহলে এই এক্সট্রা কটা 3 বছরে কটা এক্সট্রা দিন? না 3টে এক্সট্রা দিন আমরা পাচ্ছি। এবং দেখো 2019 এর পরে 2020 এই বছরটি কিন্তু একটি লিপ ইয়ার। তো এই লিপ ইয়ার হওয়ার জন্য এই বছরে কিন্তু একটা এক্সট্রা দিন আমরা পাবো, অর্থাৎ আরো একটা এক্সট্রা দিন পাচ্ছি, অর্থাৎ 4টে দিন আমরা কিন্তু এক্সট্রা পাচ্ছি। তাহলে আমাদের মঙ্গলবারের পর থেকে 4 দিন পরে গিয়ে কিন্তু 2022 সালে আমাদের 26শে মার্চ হবে। অর্থাৎ 26শে মার্চ মঙ্গলবার 26 মার্চ এটা কত ছিল? 2019 সালে। তারপরে 4 দিন পর অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই শনিবারে গিয়ে কিন্তু আমাদের 26 মার্চ হবে 2022 সালে। তাহলে 4 দিন পরে, কেন 4 দিন এক্সট্রা হচ্ছে তার জন্য। অর্থাৎ এখান থেকে বলতে পারি আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে? তাহলে ট্রেনটির লম্বা হচ্ছে 70 আর ব্রিজের দূরত্ব লম্বা হচ্ছে 105। তাহলে 70 প্লাস 105 সমান হচ্ছে 175 মিটার। কেন 175 মিটার দুটোকে যোগ করলাম? কারণ ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করলে তার নিচের দূরত্ব এবং ব্রিজের দূরত্ব দুটোই অতিক্রম করে। আচ্ছা, এই 75 কিলোমিটার পার আওয়ার একে যদি মিটার পার সেকেন্ডে করতে হয় তাহলে 75 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে কত সময় নেবে 175 মিটারকে ক্রস করতে? না 75 ইন্টু 5/18, তাহলে বাইটা উপরে চলে যাবে। 25 দিয়ে যদি কাটা হয় 7 25 100, তোমার হ্যাঁ 7 25 175 এটা 3 দিয়ে কাটলে 3 6 18 অর্থাৎ 21/5 সেকেন্ড। তাহলে 21/5 মানে 4 পূর্ণ 1 5 সেকেন্ড। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে? তো 70 মিটার লম্বা ট্রেন আর 105 মিটার লম্বা ব্রিজ। তাহলে যখন ট্রেনটা ব্রিজটা অতিক্রম করবে তখন তারা একে অপরের মানে একসাথে ব্রিজ এবং তার নিচের দূরত্ব অতিক্রম করবে। তার জন্য আমরা কি করব? দুটো দৈর্ঘ্যকে যোগ করব। তাহলে কত পাচ্ছি? না 70 প্লাস 105 অর্থাৎ 175 মিটার। আর 75 কিলোমিটার পার আওয়ার এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি তাহলে পাবো হচ্ছে 75 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 175 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? 175 বাই তোমার 75 ইন্টু 5/18, 18টা বাইয়ের জন্য করে চলে যাচ্ছে। 25 দিয়ে যদি কাটা হয় তাহলে 25, 7 25 175, 3 25 100, সরি 3 25 75, 3 দিয়ে 3 6 18, তাহলে পাবো আমরা 42/5 সেকেন্ড। তাহলে 42 বাই মানে 5 8 40, 2 এর 5 সেকেন্ড, 8 পূর্ণ 2 এর 5 সেকেন্ড। অর্থাৎ অপশন বি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ বি ও সি একটি যৌথ ব্যবসা শুরু করে। বছর শেষে এ এর লভ্যাংশ 2 এর 5 অংশ, বি এর লভ্যাংশ 1 এর 4 অংশ এবং সি হচ্ছে 4900 টাকা পায়। তাহলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? তো এ, বি আর যদি সি হয় তাহলে 2 এর 5 অংশ পেয়েছে কে? এ। বি পেয়েছে কত? 1 এর 4। তাহলে বাকিটা কত? তাহলে বাকি হচ্ছে 2 এর 5 প্লাস 1 এর 4 যদি যোগ করে 1 থেকে বাদ, তার মানে হচ্ছে 20। এখানে হবে 20 4 8
প্লাস 5, সরি এখানে মাইনাস 8 5 13, 8 5 13, তার মানে 7/20 হচ্ছে সি এর অংশ, 7/20। তাহলে এদের রেশিওটা যদি পূর্ণ সংখ্যায় আনি তাহলে 20 দিয়ে সবকটাকে যদি গুণ করি, তার মানে 4 2 8, এখানে 20 দিয়ে করলে হচ্ছে 5, এটা হচ্ছে 7। তাহলে এই 7 ইউনিট সমান কত? 4900 টাকা। তাহলে মোট কত? তাহলে 1 ইউনিট সমান কত? বাই 7, এটা হচ্ছে 1 ইউনিট। তাহলে মোট কত লাভ হয়েছিল? তাহলে মোট লাভ তাদের যে অনুপাতে ব্যয় করেছে সেই অনুপাতেই লাভ হবে। তাহলে 8 আর 5 13 আর 7 20, 7 দিয়ে কাটলে 700, 7 2 14, তাহলে 14,000 টাকা হচ্ছে মোট লাভ, অর্থাৎ অপশন বি হচ্ছে দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি ট্রেন 10 কিলোমিটার দূরত্ব যায় 12 মিনিটে। যদি ট্রেনটির গতিবেগ 10 কিলোমিটার ঘন্টা কমে যায় তবে ওই দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে ট্রেনটি 10 কিলোমিটার যাচ্ছে, 10 কিলোমিটার যায় 12 মিনিটে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 60 মিনিটে কত যাবে? মিনিট মিনিট কেটে মানে 60 দিয়ে কাটলে 5, অর্থাৎ 50 কিলোমিটার পার আওয়ার 1 ঘন্টায় যাবে। তাহলে 10 ঘন্টা যদি কমে যায়, তাহলে 10 ঘন্টা যদি কমে যাওয়া মানে 50 মাইনাস 10, অর্থাৎ 40 কিলোমিটার পার আওয়ার যদি স্পিড হয়, তবে ওই দূরত্ব যেতে ট্রেনটির সময় কত লাগবে? দূরত্ব কত? 10 কিলোমিটার, কত বেগে যাচ্ছে? 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে কত সময় লাগছে? 10 দিয়ে 40 কে কাটলে 1/4 ঘন্টা, 1/4 ঘন্টা মানে কত মিনিট? যদি এটাকে মিনিটে কনভার্ট করি, 60 দিয়ে গুণ করব, 4 15 60, অর্থাৎ 15 মিনিট। অর্থাৎ দেখো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 620 টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। তো কস্ট প্রাইস আর এমআরপি, এমআরপি থেকে 25% কম, অর্থাৎ এমআরপি যদি 4 হয় তাহলে কস্ট প্রাইস কত? 3। ঠিক আছে, এবার ক্রয় মূল্য বলে দিয়েছে, এই 3 ইউনিট মানে কত? 620 টাকা। বলেছে দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে কত শতকরা লাভ হবে? তাহলে দ্রব্যটি যদি 15% হারে ছাড় দিয়ে বিক্রি করা হয়, তাহলে এটা যদি আমি এই সংখ্যাটা না নিয়েও করতে পারি। দেখো কস্ট প্রাইস হচ্ছে 3 আর এমআরপি হচ্ছে 4, যদি আমি এটাকে 3 25 75 ধরি আর এখানে 100, এমআরপি থেকে 15% যদি ছাড় দিই তাহলে হচ্ছে 85। তাহলে এটা হচ্ছে আমার এখন সেলিং প্রাইস, 100টা ছিল হচ্ছে এমআরপি, এটা ছিল কস্ট প্রাইস, এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়েছি। তাহলে আমার প্রফিট কত হলো? প্রফিট হচ্ছে 10 টাকা, 10%, মানে 10% না, সরি 10। তাহলে কত প্রফিট? 10/75 ইন্টু 100, তাহলে 25 দিয়ে কাটলে 4/3, অর্থাৎ 40/3%, অর্থাৎ 3 13 39, মানে 13 পূর্ণ 3%, অর্থাৎ অপশন সি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এই একটি ছক দিয়েছে, তাতে এখানে পি আছে, পি এর মান কত? এগুলো দেখো, এখানে 7 9 63, আচ্ছা 31 15 দিয়ে 127, 15 5 15 8 15 120, সাথে শোক। আচ্ছা এখানে যদি এভাবে দেখা হয়, যোগ হচ্ছে 8 যোগ হয়েছে, এখানে যোগ হয়েছে 16, 32 এর সাথে যোগ হয়েছে 31, এর সাথে যোগ হয়েছে 32, এটার সাথে যোগ হয়েছে 64, তাহলে 127 এর সাথে যোগ হবে কত? 1 এর ডবল 128, অর্থাৎ 127 প্লাস 128, 8 আর সাথে 15, 4 আর 1 5, অর্থাৎ 255, অর্থাৎ অপশন সি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি কাজ 12 জন লোক 4 দিনে শেষ করতে পারেন, 12 জন লোক 4 দিনে শেষ করতে পারেন। বলছে এই কাজের 8 গুণ কাজ অর্ধেক সময়ে করতে গেলে কতজন লোক লাগবে? তাহলে আমাদের m1 d1 বাই w1 ইজ ইকাল টু m2 d2 বাই w2। কতজন? 12 জন লোক কত দিনে কাজ করছে? 4 দিনে। কত অংশ কাজ? 1 অংশ কাজ। তাহলে এখানে বলছে এই কাজের কত গুণ কাজ? 8 গুণ কাজ। কত সময় করবে? অর্ধেক সময়, অর্থাৎ অর্ধেক বলতে 4 এর অর্ধেক কত? তোমার হচ্ছে 2 দিন। কতজন লোক? x জন লোক, তাহলে ইন্টু, তাহলে করো, দেখো 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 4 16, অর্থাৎ x ইজ ইকাল টু 16 ইন্টু 12, এখানে 4 দিয়ে 4 12 48, আর 4 32 192 192, অর্থাৎ অপশন ডি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এই সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তো 1 এর 3 1 এর 9 1 এর 5 1 এর 6 এদেরকে যদি এলসিএম করা হয়, মানে যদি অনুপাত মানে পাওয়ার গুলোকে সমান করতে হয়, তাহলে আমরা কত এখানে করতে পারবো? দেখো 3 9 5 6,
পাওয়ারগুলোকে সমান করতে বলা মানে মানে পাওয়ারগুলোকে পূর্ণ সংখ্যায় আনবো। তাহলে এদের এলসিএম কত? 3 দিয়ে গেলে 1, 3, 5, 2। তাহলে 5 দুগুণে 10 আর 3 তিরিকে 9 অর্থাৎ 90। তাদের এলসিএম হচ্ছে 90। তাহলে প্রথমত হচ্ছে 3 টু দি পাওয়ার 13 ইন্টু 90। তারপরেটা লিখতে পারি 9 টু দি পাওয়ার 19 ইন্টু 90। তারপরেটা লিখতে পারি 3 টু দি পাওয়ার 15 ইন্টু 90। তারপরেরটা 9 টু দি পাওয়ার 16 ইন্টু 90। তাহলে এটা কাটলে হচ্ছে 3 টু দি পাওয়ার 30। এটা আসছে 9 টু দি পাওয়ার 10। এটা আসছে 3 টু দি পাওয়ার 18। এটা আসছে 9 টু দি পাওয়ার 15। তাহলে 3 টু দি পাওয়ার 30। এটা 9 মানে লিখতে পারি 3 স্কোয়ার টু দি পাওয়ার 10। এটা 3 টু দি পাওয়ার 18। এটা 3 স্কোয়ারের টু দি পাওয়ার 15। তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 30। এটা 3 টু দি পাওয়ার 20, 3 টু দি পাওয়ার 18 আর এটা 3 টু দি পাওয়ার 30। তাহলে দেখো 3 সবারগুলো বেসগুলো সমান হয়ে গেল, পাওয়ারগুলো এবার দেখি কার বেশি। বলেছে ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, ক্ষুদ্রতম হচ্ছে 3 টু দি পাওয়ার 18 এই সংখ্যাটি, অর্থাৎ এই সংখ্যাটি 3 টু দি পাওয়ার 1 এর 5 এই সংখ্যাটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে পরপর দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1980। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? পরপর দুটি সংখ্যা, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে পরপর দুটো সংখ্যা মানে কি, একটি সংখ্যা যদি n হয় তাহলে পরের সংখ্যাটা হবে n প্লাস 1 ইজিক্যাল টু হচ্ছে 1980। তাহলে n আর n প্লাস 1 ইজিক্যাল টু 1980 এমন কিছু আনতে হবে। তাহলে দেখো এখানে আরেকটি ভাবে করতে পারি, 1980 কে আমরা প্রথমত ভেঙে নেব। 2 দিয়ে যদি ভাঙি 9 দুগুণে 18, 9 দুগুণে 18 0। 3 দিয়ে 330, 3 দিয়ে 110, 5 দিয়ে 5 দুগুণে 10, 22, 2 দিয়ে 11। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 3 তিরিকে 9, 5 9 45। তাহলে 1980 কে আমরা লিখতে পারি, দেখো 3 তিরিকে 9, 5 9 45 গুণিত 2 দুগুণে 4 ইন্টু 11 অর্থাৎ 44। তাহলে n এর মান যদি 44 হয় তাহলে n প্লাস 1 45। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 44, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 6 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 7, 12, 5 এবং 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 5, 10, 3 এবং 13 ভাগশেষ থাকবে। তাহলে যদি ধরো কোনো সংখ্যা 12 দ্বারা ভাগ হয়, কোনো সংখ্যা 12 দ্বারা ভাগ হওয়া মানে সেই সংখ্যাটা 3 দ্বারা 3 ইন্টু 4 অর্থাৎ 4 দ্বারা ভাগ হবে। তাহলে 12 দিয়ে যখন ভাগ করব সংখ্যাটার কিন্তু ভাগশেষ 10 থাকবে। তাহলে এই সংখ্যাগুলো থেকে যদি আমি 10 বিয়োগ দিই তাহলে কোন সংখ্যাটা, ধরো এই সংখ্যাটা যদি 10 বিয়োগ দেওয়া হয়, প্রথমত দেখবো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে ধরো এটি যদি 10 বিয়োগ দিই তাহলে হচ্ছে 8, 9, 5 আর হচ্ছে 3 3 3, সরি 9 9 9। তাহলে দেখো প্রথমত 9 9 9 3 দিয়ে কাটবে, 9 3 দিয়ে কাটবে, 8 আর 5 13, 13 কিন্তু 3 দ্বারা ভাগ যায় না, অতএব এই সংখ্যাটি অবশ্যই হবে না। পরবর্তী ক্ষেত্রে 10 দিয়ে যদি বিয়োগ দিই তাহলে হচ্ছে 9 9 9 5, এটা 10 বিয়োগ করলে 8 8, 3টে 9 কাটছে, 8 8 16, 16 5 21, 21 সংখ্যাটা কিন্তু 3 দিয়ে যেতে পারে। আবার 88 আছে সেটাও কিন্তু 4 দিয়েও বিভাজ্য, অর্থাৎ এটা একটা অপশন হতে পারে। এই সংখ্যাটি যদি আমরা 10 দিয়ে বিয়োগ করি তারপর হবে 0 9 5 9 9 9, তাহলে 9 9 9 কাটলে থাকবে শুধু 5, 5 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, অর্থাৎ এই সংখ্যাটি অবশ্যই হবে না। পরবর্তী যদি 10 দিয়ে বিয়োগ করি কোনো সংখ্যা, সেটা হচ্ছে 490 9 9 9, অর্থাৎ 9 9 9 কাটবে, 9 কাটবে 4, এইখানেও 4 পড়ে থাকছে। তাহলে এই সংখ্যাটাও কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এখান থেকে বলতে পারি একমাত্র অপশন বি হচ্ছে সঠিক উত্তর, যেটা 3 দ্বারাও বিভাজ্য হবে এবং 4 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999598, যেটা 7, 12 বা 5 এবং 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ 5, 10, 3, 13 থাকবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কিছু পরিমাণ আসলের 3 বছর ও 4 বছরের সুদের পার্থক্য হচ্ছে 42 টাকা। তাহলে আসলের পরিমাণ কত? তো আসলটা যদি পি ধরো তাহলে 4 বছরের 5% সুদের হারে পার্থক্য কত? তার মানে হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট, রেট মানে কি 5/100 ইন্টু 4 বছরের সুদ মাইনাস প্রিন্সিপাল ইন্টু 3 বছরের 5/100 ইন্টু 3 বছরের সুদ। তাহলে এদের পার্থক্য কত? 42। এগুলোকে কাটলে কিন্তু 1/20 হয়, এগুলো কাটলে 1/20 হয়। তাহলে আমরা p/20 যদি কমন নিই তাহলে পড়ে থাকে 4 - 3 অর্থাৎ 42। তাহলে p/20 সমান হচ্ছে কিন্তু 42, তাহলে p সমান হচ্ছে 480। তাহলে আসল কত? 480 টাকা, সরি 840 টাকা। তাহলে অপশন বি হচ্ছে আমাদের কিন্তু দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 20টি সংখ্যার গড় হচ্ছে 12। 20টি সংখ্যার গড় 12, প্রথম 12টি সংখ্যার গড় 11, প্রথম 12টা সংখ্যা যার গড় হচ্ছে 11, এবং পরের 7টি সংখ্যা
যার গড় হচ্ছে 10। তাহলে শেষ সংখ্যাটি কত? এখানে দেখো গুণ করলে হচ্ছে 240, এখানে 12 132, আর এটা হচ্ছে 70। যোগ করলে 2 10, সরি 202, তাহলে 202 40 থেকে বিয়োগ দিলে 38। তাহলে শেষ সংখ্যাটি হবে 38। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 1/5 into 7 plus 1/7 into 9 plus 1/9 into 11 ডট 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 প্লাস 1/23 into 25 সমান কত? তো এই সংখ্যাগুলিকে আমরা যদি এভাবে লিখি, ধরো হ্যাঁ 7 minus 5 by 5 into 7 plus 9 minus 7 by 7 into 9 plus এখানে হচ্ছে 11 minus 9 by 9 into 11 plus ডট 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 প্লাস 25 minus 23 by 23 into 11। এটা যদি করি তাহলে প্রতি ক্ষেত্রে দেখো আমাদের উপরে 2 আসছে, অর্থাৎ 2 আসছে। তাহলে 2 আসার জন্য আমরা এটাকে যদি আগে থেকে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করে দিই টোটাল টার্মটাকে, তাহলে কিন্তু আমরা পাবো কি এই টার্মটা পাবো কিভাবে, তাই না? মানে এখান থেকে 2 যদি কমন নিই, তাহলে প্রত্যেকটা থেকে 2 কমন নিলে আমরা, এবং তার সাথে যদি একটা হাফ গুণ করে দিই, তাহলে আমরা কিন্তু 1 ইন্টু 5 7 এইভাবে টার্মটা পেয়ে যাব। তাহলে এটাকে এবার লিখতে পারি হাফ ইন্টু 1/5 মাইনাস 1/7 প্লাস 1/7 প্লাস মাইনাস 1/9 প্লাস 1/9 মাইনাস 1/11 প্লাস ডট 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 প্লাস প্লাস হচ্ছে 1/23 মাইনাস 1/25। তাহলে এগুলো সব কাটাকুটি যাবে, সরি 1/5টা থাকবে, 1/7 1/7 1/9 এগুলো সব কেটে যাবে, 1/23 কেটে যাবে, 1/5টা কিন্তু থাকবে। তাহলে পড়ে থাকবে কি 1/2 বাই 1/5 মাইনাস 1/25। এটাকে করলে হচ্ছে 25 মাইনাস 5 মাইনাস 4, অর্থাৎ সরি 5 মাইনাস 1, তাহলে হচ্ছে হাফ ইন্টু 4 মাইনাস 25, 2 দিয়ে এটা কাটবে, তাহলে হবে 2/25, অর্থাৎ অপশন সি হবে আমাদের দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 9:2। ছেলে মানে বাবার ছেলের বয়সের অনুপাত হচ্ছে 9:2। পিতার বর্তমান বয়স 40 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত হবে? তার মানে 4 বছর আগে পিতার বয়স কত ছিল? তাহলে 4 বছর আগে 36 বছর। তার মানে এই 9 ইউনিট মানে কত? 36, কত করে গুণ হচ্ছে? 4 করে। তাহলে এখানে 4 বছর আগে বয়স কত ছিল? 4 দুগুণে 8 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? 4 বছর পরে, 4 আর 8 12 বছর, অর্থাৎ অপশন এ দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে করে, বি ও সি সেই কাজটি একত্রে 12 দিনে করে, আর সি আর এ একত্রে কাজটি 15 দিনে করে। তাহলে 10 দিন, 12 দিন আর 15 দিন এর যদি এলসিএম করা হয়, তাহলে 5 দিয়ে 2 12, 3 3 দিয়ে 4, 2 2 দিয়ে 2, তাহলে 3 দুগুণে 6 10 60, তাহলে এলসিএম হচ্ছে 60। তাহলে 60 হচ্ছে 60 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এর ক্যাপাসিটি কত, মানে দক্ষতা হচ্ছে 6, এর হচ্ছে 5 12 60, এটা হচ্ছে 4 15 60। তাহলে এ প্লাস বি প্লাস সি এদের একত্রে দক্ষতা কত? একত্রে দক্ষতা হচ্ছে 10 আর 5 15/2। 2 কেন? কারণ এ বি বিসি প্লাস সি একসাথে যোগ করলে দুটো এ দুটো বি দুটো সি পাওয়া যাবে, তাই দুইটা কমন নিয়ে এখানে ভাগ দেওয়া হচ্ছে। বলেছে তাহলে সি একা ওই কাজটি কত দিনে করবে? তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি কত? 6, আর এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত? 5/12, তাহলে সরি 15/2, 15/2 থেকে 6 বাদ দিলে হচ্ছে 15 মাইনাস 12/2, অর্থাৎ 3/2 ইউনিট। তাহলে টোটাল কাজ কত? 60। এটা কার এফিসিয়েন্সি? সি এর। তাহলে বাই 3/2, 2টা উপরে যাবে, 3 দিয়ে কাটতে হচ্ছে 3 20 60, অর্থাৎ 40 ডেজ যে সি এই কাজটা সম্পন্ন করবে, অর্থাৎ অপশন ডি দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এখানে মান নির্ণয় করতে দিয়েছে। তো এই টার্মগুলোকে আমরা এভাবে লিখতে পারি 777 প্লাস 1/5। তো এরকম লিখলে আমরা কতবার 7 পাবো? মানে 4 বার পাবো। তাহলে 777 ইন্টু 4, আর তার সাথে পাচ্ছি 1/5 1/2 1/3, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, 4 7 28 30, 3 28 আর 3 31, প্লাস 3 7 2 9 এটাকে 10 10/5 বাদ দিলে 2, তাহলে যোগ করলে 3110, অর্থাৎ অপশন এ দেখো হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি গ্রামের বর্তমান লোক সংখ্যা হচ্ছে 67,600। যদি গ্রামে প্রতি বছর 4% করে লোক বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে ওই গ্রামের লোক সংখ্যা কত ছিল? 4%। মানে 4% মানে কত? 1/25। 1/25 মানে এখন যদি বর্তমান জনসংখ্যা 25 হয়, তাহলে 1 বছর আগে জনসংখ্যা কত ছিল? মানে হ্রাস, মানে কম ছিল, অর্থাৎ 4% করে বৃদ্ধি পাচ্ছে। তো প্রতি বছর 4% করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এবছর যদি 25 হয়, আগের বছর কত ছিল? 24 ছিল। তাহলে আমরা কিভাবে লিখবো? বর্তমান লোক সংখ্যা কত? 67,600 বর্তমানের জনসংখ্যা। তাহলে 4% করে লোক যেহেতু বৃদ্ধি পেয়েছে,
সরি 4/4%, মানে আমি ভুল বললাম, 4/4%, 1/25। তাহলে এখন বর্তমান সংখ্যা কত? এখন বর্তমান সংখ্যা হচ্ছে 25 প্লাস 1 অর্থাৎ 26। এখন 26, আগে ছিল কত? 25। আগে ছিল কত? 25। তাহলে আমাদের এখন বর্তমান জনসংখ্যা কত? 26। আগে ছিল কত? 25। ঠিক এটা এক বছরের। পরের বছরও তাই হবে। পরের বছরের জনসংখ্যা 4% বেড়েছে। তাহলে 4% যদি বাড়ে, তার আগের জনসংখ্যা কত ছিল? তাহলে দেখো 26 26 হচ্ছে 676, তাহলে 100, 25 25 হচ্ছে 625 ইন্টু 00, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে খাঁটি দুধের সাথে খাঁটি দুধ তার সাথে জল কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে যদি বিক্রি করা হয় তাহলে 25% লাভ হবে। 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4। তাহলে আগে টোটাল দুধটা চলে ধরো 4 ইউনিট। এখন তাহলে লাভ কত হচ্ছে? 4 ইউনিট বিক্রি করলে, মানে এখন 4 ইউনিটের দামে আমি কত ইউনিট বিক্রি করব যাতে আমার 1 ইউনিট লাভ হয়? তাহলে 4 ইউনিটের থেকে 4 ইউনিটের মধ্যে আমি কত ইউনিট, মানে 4 ইউনিটের মধ্যে যদি আমি 1 ইউনিট জল মেশাই, তাহলে বাকি ইউনিটটা কত থাকবে? 3 ইউনিট। মানে আগে ধরে নাও 4 লিটার, প্রতি লিটারের দুধের দাম হচ্ছে 1 টাকা করে, তাহলে 4 ইউনিট বা 4 লিটার দুধের দাম 4 টাকা। তাহলে তার মধ্যে 1 ইউনিট বা 1 লিটার আমি কি মিশালাম? জল মিশিয়ে দিলাম। আর বাকিটুকু কতটুকু? 3 লিটার বা 3 ইউনিট দুধ থাকলো। তাহলে আমি টোটালটাই তো 4 ইউনিট দুধ, অ্যাকচুয়াল দুধ বলে বিক্রি করছি, কিন্তু সেটার মধ্যে এখন জল মিশ্রিত আছে, তাই না? তাহলে আমরা কি অনুপাতে জল মিশ্রণ করছি? না, দুধ থাকছে সেখানে 3 ইউনিট এবং জল থাকছে 1 ইউনিট। তাহলে তার রেশিও কত? 3:1। অর্থাৎ দেখো অপশন সি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত 5:4। একটি খুঁটিকে অতিক্রম করার সময়ের অনুপাত হচ্ছে 4:3। তাহলে ট্রেন দুটির গতির অনুপাত কি হবে? ট্রেনের দৈর্ঘ্য, লেন্থ, তার অনুপাত হচ্ছে 5:4। আর অতিক্রম করার সময়ের অনুপাত, টাইম, 4:3। তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত হবে? তো অ্যাকচুয়ালি এখানে ডাইরেক্ট ক্রস মাল্টিপ্লিকেশন হয়। 3 5 15, এটার সাথে, মানে এটার সাথে এটা যাবে, 3 5 15, আর এটার সাথে এটা 4 4 16। তো 15 × 16 হচ্ছে এদের ট্রেন দুটির গতিবেগের অনুপাত হবে। যদি আমরা অন্যভাবে একটু দেখি, তাহলে লেন্থ কে যদি 5:4 ধরো, একে এক্স হিসাবে ডিনোট করি, আর টাইম এদের অনুপাত হচ্ছে 4:3, এদেরকে যদি ওয়াই দিয়ে ডিনোট করি, তাহলে প্রথম ট্রেনের লেন্থ কত? 5x, টাইম কত লাগছে? 4y। তাহলে গতিবেগ কত? 5x বাই 4y। ঠিক। রেশিও দ্বিতীয় ট্রেনের গতিবেগ 4x বাই 3y। তো এটা যদি ক্যালকুলেট করি, 5x বাই 4y ইন্টু 3y বাই 4x, x x কাটবে, y y কাটবে, 3 5 হচ্ছে 15 বাই 16, অর্থাৎ 15:16। অর্থাৎ দেখো অপশন এ হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এর এই সংখ্যাটা, মানে ইকুয়েশনটার এককের অঙ্ক কত হবে? তো 3 আছে যখন, দেখো 3 এর পাওয়ার কোনো n থাকে এবং n যদি অড হয়, তাহলে 3 কত হয়? 3। তাহলে 3 এর পাওয়ার n যদি অড হয়, তাহলে সেক্ষেত্রে শেষ ডিজিট হবে 3। আর n যদি ইভেন হয়, সেক্ষেত্রে হবে 9। এবং ঠিক 4 এর ক্ষেত্রেও চাই, 4 এর ইভেন আর অড। 4 এর পাওয়ার যদি n হয় এবং n যদি ইভেন আর অড হয়, ইভেন হলে হচ্ছে আমাদের 4 4 16, আর যদি অড হয় সেক্ষেত্রে হবে 4। তাহলে এক্ষেত্রে দেখো 3 এর পাওয়ার কি আছে? একটি অড, 23 একটা অড সংখ্যা, তাহলে 3 এর এখানে হবে শেষ ডিজিটটা হবে 3, এবং 4 এর পাওয়ার একটা ইভেন সংখ্যা আছে, তাহলে ইভেন সংখ্যায় শেষ ডিজিট কত হবে? 6। তাহলে 3 6 গুণ করলে হয় 18, তাহলে শেষ সংখ্যাটা কত হবে? না 8। অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 160, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? তাহলে ধরো সংখ্যা দুটি হচ্ছে x আর y। তাহলে যেহেতু গসাগু বলেছে, তাহলে প্রত্যেকটা সংখ্যা কত হবে? 8x আর 8y। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান, কিন্তু আমরা জানি সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর গুণফল। তো একটা 8 8 কেটে যাবে, তো 8xy ইজিক্যাল টু কত? 160। তো xy সমান কত? 20। 20xy কিভাবে আসে? দেখো, x এর মান যদি আমি 4 নিই আর y এর মান যদি 5 নিই, 4 5 আমাদের গুণ করলে কিন্তু 20 আসে। এবং তাহলে আমরা বলতে পারবো একটি সংখ্যা হচ্ছে 8 × 4, তাহলে হচ্ছে 4 8 32, আরেকটি সংখ্যা হচ্ছে 5 8
40, তাহলে এদের যোগফল হচ্ছে 72। তাহলে আমাদের সংখ্যা দুটির যোগফল কত হবে না 72। এখানে আমরা এক্স ওয়াই এর মান আমরা এক্স ওয়াই ইজিক্যাল টু 20 আসছিল, সেটার মান 10, 2 এভাবেও নিতে পারি। কিন্তু 10 যদি নিই তাহলে 8 10 হচ্ছে 8 10 80, আর 8 দুগুণে 16, সেক্ষেত্রে 96 হয়। কিন্তু সেটা আমাদের কিন্তু অপশনে নেই, অতএব আমাদের সংখ্যা 32 আর 40 এই দুটি সংখ্যাই কিন্তু আমরা নেব। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ে সমতুল্য ছাড় কত? 10% and 20% ছাড় মানে হচ্ছে 100/100, অর্থাৎ 30 থেকে 2 অর্থাৎ 28% ছাড়। পরবর্তী ক্ষেত্রে হচ্ছে 28 প্লাস 30 মাইনাস 28 ইন্টু 30/00, 28 30 হচ্ছে 58, 00 বাদ যাচ্ছে, 3 8 24 4 দশমিক, হাতে 2, 3 গুণে 6 8, অর্থাৎ 58 থেকে 8 বাদ দিয়ে গেলে 50, 50 থেকে 4 বাদ গেলে 49.6% হচ্ছে টোটাল ডিসকাউন্ট। তাহলে অপশন ডি হচ্ছে দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে চিনির দাম পরপর 20% আর 10% বৃদ্ধি পেলে মোটের উপরে কত শতকরা বৃদ্ধি পাবে? তাহলে 20% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে, আরো বৃদ্ধি পাচ্ছে 100 ইজিক্যাল টু 30 প্লাস 2, সরি 30 প্লাস 2 অর্থাৎ 32% বৃদ্ধি পাবে। অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছি 10 টাকায় 5টি ডিম ক্রয় করে 5 টাকায় 10টি ডিম বিক্রি করলে ক্ষতির হার কত? তো কস্ট প্রাইস আর সেল প্রাইস, তাহলে আগে প্রতিটা ডিমের কস্ট প্রাইস কত ছিল? 10 টাকায় 5টা পাওয়া যাচ্ছিল, অর্থাৎ 2 টাকা করে পার পিস ডিমের দাম ছিল। আর যখন বিক্রি করা হলো তখন 5 টাকাতে 10টি বিক্রি করা হলো, অর্থাৎ 1 এর 2, অর্থাৎ 50 পয়সা করে এক একটা ডিম বিক্রি করা হলো। তাহলে কত টাকা লস হলো? 2 মাইনাস 1 এর 2, তার মানে হচ্ছে 3 এর 2 টাকা লস। কত টাকায়? 2 টাকা। তাহলে কত ক্ষতি হলো? 3 এর 2 বাই 2, তাহলে 2টা বসিয়ে দিয়ে নিচে ইন্টু 100, 2 দুগুণে 4 25, অর্থাৎ 75% লস হলো। আমরা এখানে এটাও করতে পারতাম 3/2 অর্থাৎ 3/4 মানেই জানি আমরা কি 75%, অর্থাৎ অপশন এ দেখো হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এখানে 0.835 তার 3 বার গুণ আছে মানে কিউব, প্লাস 0.165 তার কিউব বাই 0.835 এর স্কোয়ার মাইনাস 0.835 ইন্টু 0.165 প্লাস 0.165 এর স্কোয়ার। এটা কিন্তু এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা আছে, তাহলে উপর নিচে কেটে গিয়ে আমাদের পড়ে থাকবে হচ্ছে 0 পয়েন্ট, মানে এ কিউ প্লাস বি কিউ বাই লেখা আছে ধরো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই নিচেও আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই উপর নিচ কেটে যাবে, কেটে গেলে পড়ে থাকবে কত? এ প্লাস বি, তাহলে এ প্লাস বি অর্থাৎ 0.835 প্লাস 0.165, 5 5 10, 5 6 9 10, 8 আর 1 9 10, 0 1 অর্থাৎ ইকুয়াল টু 1, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? তাহলে 1 থেকে 25 পর্যন্ত জোড় সংখ্যা কোনগুলো? না 2, 4, 6 এভাবে যদি যোগ করতে করতে যাই তাহলে হবে 24 পর্যন্ত। এবার বলেছে এদের ঘনের গড়, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, গড় মানে যোগ করে ভাগ, তাহলে ঘর কতগুলো? কিউব। তাহলে 1 থেকে 25 পর্যন্ত ইভেন সংখ্যা কতগুলো? ইভেন সংখ্যা মানে হচ্ছে জোড় সংখ্যা, কতগুলো পাওয়া গেল? না 12টা। মানে 1 থেকে 24 পর্যন্ত ভাগ করলে 12টা, 25 তো একটা অড সংখ্যা, তাহলে ওটাকে ধরবো না। তার মানে এদের যোগ করে তাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এদেরকে যোগ করা মানে দেখো, যদি প্রত্যেকটা সংখ্যা থেকে 2 কিউব করে কমন নিই তাহলে এখানে থাকবে 1 এর কিউব, 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট ডট ডট, এখান থেকে 2 কমন নিলে 12 কিউব। তাহলে পরপর সংখ্যাগুলোর কিউব এর ফর্মুলা হচ্ছে আমাদের n ইন্টু n প্লাস 1 বাই 2 তার স্কোয়ার। এটা হচ্ছে এইটার ফর্মুলা, মানে সামেশনের যে রেজাল্টটা বেরোবে তার ফর্মুলা। তাহলে এখান থেকে এবার তার থেকে কাকে দিয়ে ভাগ দিতে হবে? না বাই 12 ভাগ করলে আমরা পাবো গড়। তাহলে 2 এর কিউব মানে হচ্ছে 8 ইন্টু এখানে n হচ্ছে কত? 12টা সংখ্যা, তাহলে 12 ইন্টু 12 আর 1 13 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার বাই 12। তাহলে কত আসছে? 8 ইন্টু এটা কাটলে হচ্ছে তোমার 6, তাহলে 6 এর স্কোয়ার 6 6 36, আর এদিকে 13 ইন্টু 13 বাই 12, 12 দিয়ে কাটলে 3 12 36, তার মানে 8 8 13 104 প্লাস 3 13 39, যোগ গুণ করলে হচ্ছে 3900 প্লাস 39 প্লাস 40 মানে 1600
160 মাইনাস 4 যোগ করলে 0.604 মাইনাস 4 অর্থাৎ 4056। তাহলে হচ্ছে দেখো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা গুণটা এইভাবে করলাম, অর্থাৎ 104 ইন্টু 39 অর্থাৎ 100 প্লাস 4, তার সাথে 39 গুণ করলে কত হচ্ছে 100 মানে সরি 39, এটা প্লাস 39 ইন্টু 4, এবার 39 মানে 40 মাইনাস 1 ইন্টু 4, তার মানে হলো 3900 প্লাস 160 মাইনাস 4। তাহলে আমার সহজে যোগ এবং বিয়োগটা করা হয়ে গেল। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 4 প্লাস একটা ইকুয়েশন দিয়েছে ইকুয়াল টু 0 হলে x এর মান কত। তো এখান থেকে আমরা x এর মান কি লিখতে পারবো, দেখো যে বলেছে এটা মানে 3x প্লাস 1, তাহলে প্রথমে পাচ্ছি 3x প্লাস 1 বাই 3, ঠিক। সেটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে মানে পাবো, তাহলে এটা যেহেতু 1 বাই আছে তাহলে ওটা উল্টে যাবে, তার মানে 1 প্লাস 3 বাই 3x প্লাস 1, এটাকে যোগ করলে পাবো 3x প্লাস 1 অর্থাৎ 3x প্লাস 3 প্লাস মানে 1 প্লাস 3 অর্থাৎ 4 বাই 3x প্লাস 1। এবার সেটা বাই 2 আছে, তাহলে এটা উল্টে যাবে, এটা উপরে যাবে, উপরে গেলে হবে 6x প্লাস 2, নিচে হচ্ছে 3x প্লাস 4। এবার হচ্ছে এর সাথে 4 যোগ আছে, ইজিক্যাল টু বলছে 0, তার মানে 6x প্লাস 2 যোগ করলে হচ্ছে 3 4 12x 4 4 16, আর এই সংখ্যাটা গুণ হয়ে ওইদিকে গেলে 0 হয়ে যাবে। তাহলে 6 আর 12 18, x 16 আর 2 18, 18টা যদি এদিকে যায় মাইনাস 18, তাহলে x ইজিক্যাল টু কত -1। কিন্তু আমাদের মান কার জিজ্ঞাসা করেছে x স্কোয়ারের, তাহলে x স্কোয়ার যদি করি তাহলে -1 এর স্কোয়ার করলেও আমরা কি পাবো x স্কোয়ার সমান 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছি একটি জলপূর্ণ ট্যাঙ্ক দুটি নল দিয়ে যথাক্রমে 6 ঘন্টা ও 10 ঘন্টায় খালি করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ায় 2 ঘন্টা পরে ট্যাঙ্কটির কত অংশ জলপূর্ণ থাকবে। তাহলে ট্যাঙ্কটা 6 ঘন্টায় খালি করে, আর একটি ট্যাঙ্ক 10 ঘন্টায় কিন্তু খালি করে। তাহলে এদের খালি করার এটা হচ্ছে টাইমের রেশিও কত 3:5, তাহলে এদের এফিসিয়েন্সি কত 5:3। তাহলে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি কত, টোটাল ক্যাপাসিটি হচ্ছে 10 ইন্টু 3 অর্থাৎ 30 ইউনিট। তাহলে একসাথে যদি খোলে, তাহলে নল দুটি একসঙ্গে খুলে দেওয়ায় 2 ঘন্টা পরে ট্যাঙ্কটির কত অংশ জলপূর্ণ থাকবে, তাহলে কতটুকু খালি হবে, 5 আর 3 8, মানে 5 প্লাস 3 8 ইন্টু 2 অর্থাৎ 16 ইউনিট খালি হবে। তাহলে বাকি কতটুকু থাকছে 30 মাইনাস 16 অর্থাৎ 14 ইউনিট। তাহলে কতটুকু জলপূর্ণ থাকবে না 14 বাই 30, 2 দিয়ে কাটলে 7 আর 15 অর্থাৎ 7 এর 15 অংশ কিন্তু জলপূর্ণ থাকবে, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে, তাহলে 21 জন কাঠের মিস্ত্রি 18টি আলমারি কত দিনে বানাবে। ওই M1 D1 আর W1 ইজিক্যাল টু M2 D2 বাই W2 ফর্মুলা। কতজন 10 জন কত দিনে 7 দিনে কটা আলমারি বানাতে পারে 6টি, তাহলে 21 জন কটি আলমারি বানাবে 18টি আলমারি। এবার জিজ্ঞাসা করেছে কত দিনে, তাহলে দিন সমান ধরে নাও কোনো কিছু x, তাহলে 6 দিয়ে 3 6 18, 7 দিয়ে 3 7 21, 3 3 কেটে যাবে, তাহলে x ইজিক্যাল টু 10। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে তিনটে সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এবং থার্ড নাম্বার। তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তৃতীয় সংখ্যা যদি x হয় তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2x, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার আবার দ্বিগুণ, তাহলে এটা 2x হলে এটা হবে 4x। এবার তাদের তিনটে সংখ্যার গড়, অর্থাৎ এদের যদি যোগ করা হয় 4x প্লাস 2x প্লাস x, তাহলে গড় হচ্ছে মানে 77 ইন্টু 3, তাহলে যোগ হচ্ছে 7x ইজিক্যাল টু 77 ইন্টু 3, অর্থাৎ x ইজিক্যাল টু 7 দিয়ে কাটলে 11 অর্থাৎ 33। তাহলে প্রথম সংখ্যাটি কত, প্রথম সংখ্যাটি 4x, তাহলে 4 ইন্টু 33 অর্থাৎ 132, অর্থাৎ অপশন এ দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এটা সমানুপাতে আছে, তাহলে কে এর মান কত। তাহলে সমানুপাত মানেই হচ্ছে এটা ইজিক্যাল টু, তার মানে 26 ইন্টু 11 ইন্টু অনুপাত মানে ভাগে আছে তাহলে উল্টে যাচ্ছে 24 ইজিক্যাল টু কে ইন্টু এটাও ঠিক উল্টে যাবে 13 বাই 14। 13 দিয়ে কাটলে হবে 13 দুগুণে 26, 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 12, এখানে 7 দিয়ে যদি 3 দিয়ে যদি 2 দিয়ে কাটি 7 6, এখানে হবে 3, এখানে হবে 2, তাহলে কে ইজিক্যাল টু পেলাম 3 7 21 আর 2 11 22, অর্থাৎ কে এর মান হচ্ছে 21/22, অর্থাৎ অপশন সি দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 3 গুণ করলে 18 30 21 ও 12 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করুন যাকে 3 গুণ করলে
3 গুণ। এবার দেখো 3 গুণ করে যে কোনো সংখ্যা, মানে এখানে যে সংখ্যাই দিক না কেন, দেখো 18, 30, 21, 12 প্রত্যেকে কিন্তু 3 এর মাল্টিপলস, মানে 3 দিয়ে ভাগ করা যায়। তার মানে আমি যে কোনো সংখ্যা, যদি একটা সংখ্যা n নিই, তার সাথে যদি 3 গুণ করি, তাহলে সেই সংখ্যাটা কিন্তু 3 গুণ করলে 18 দ্বারা, 30 দ্বারা, 12 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। তার মানে 3 গুণ করি যদি, তাহলে এখানে কত পড়ে থাকছে? 30, 21 আর 12। তার মানে এরা প্রত্যেকে 3 এর মাল্টিপল। তাহলে একে যদি 3 দিয়ে অলরেডি ভাগ করি, তাহলে আমাদের পড়ে থাকবে কত? 6, 10, 7, 4। তার মানে এমন কোন সংখ্যা হবে যেটি এই 6 দিয়েও ভাগ যাবে, 10 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও এবং 4 দিয়ে। তাহলে দেখো, এবং বলেছে সংখ্যাটি হতে হবে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে যদি ক্ষুদ্রতম সংখ্যা দেখি, তাহলে এদের 6, 10, 7 আর 4, এদের যদি এলসিএম করা হয়, 6, 10, 7, 4, 2 দিয়ে যদি দিই, 2 দিয়ে হচ্ছে 3, 5, 7, 2, 5 10, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 7 42, এলসিএম হচ্ছে 420। তাহলে আমাদের সব থেকে ছোট সংখ্যা যেটা হবে, সেটা হবে 420, 420। অর্থাৎ অপশন এ হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যদি এ বি এর 10% কম হয়, এ বি এর যদি 10% কম হয় এবং বি 900-র চেয়ে 10% বেশি হয়, তবে এর মান কত? তাহলে এ আর বি এর, বি এর 10% কম, তাহলে বি যদি 10 হয়, এ হবে 9। এবার বি বলেছে 900-র চেয়ে 10% বেশি, বি 900-র 10% মানে 11/10, অর্থাৎ 990। তাহলে বি এর মান কত? 990। তাহলে 10 ইউনিট সমান 990। তাহলে এর মান কত? তাহলে 9 ইউনিট সমান কত? তাহলে 990/10 ইন্টু 9, 0 0 কাটলে 9 9 18, সরি 9 9 81, 8 9 9 81, 89, 891। অর্থাৎ অপশন সি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি নির্বাচনে এক প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298 ভোটে পরাজিত করে, তাহলে ওই নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? তাহলে টোটাল 100 ভোট, তার মধ্যে যে উইনিং জিতেছে সে 60% পেয়েছে, যে হেরেছে সে 40% পেয়েছে। এবার বলছে প্রতিদ্বন্দ্বীকে 298টা ভোটে হারিয়েছে, তাহলে এদের মধ্যে ভোটের ডিফারেন্সটা কত? 20%। তাহলে এই 20% মানে কত? 298টি ভোট। তাহলে 1% সমান কত আর 100% সমান কত? তাহলে 20% সমান যদি এত হয়, তাহলে 298 সমান কত? 298 ইন্টু 5, 5 20 100। তাহলে 5 দিয়ে 5 8 40, সাথে 4, 5 9 45, 49, 4 10 14, 1490। অর্থাৎ অপশন বি দেখো হচ্ছে সঠিক উত্তর।